আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্র বলছেন বিএনপি নেতারা। দলটির অপকর্মের বিচার দাবি। জনগণ নির্ধারণ করবে এবং বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে এই দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা। যারা আওয়ামী লীগকে ব্যবহার করে সরকারে প্রতিষ্ঠিত রেখে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, তাদের ইমিডিয়েটলি বিচার হওয়া উচিত। আজ থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদীর সঙ্গে। ঈদের আনন্দ নেই রংপুরের 7 শহীদ পরিবারে। পিতাহারা সন্তানের আর সন্তান হারানো মা বাবার চোখে মুখে হাহাকার। একটা সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকই কিছু লাগে, ওটা আনি এখন আমার ডাইল ভাতও হয় না। অনিয়ম আর দুর্নীতির আখড়া কুষ্টে এলজিডি অফিস। সড়কের উন্নয়নের নামে চলছে লুটপাট, দেখার যেন কেউ নেই। দেড় যুগে উদ্বোধনী হয়নি নীলফামারীর গ্রোয়ার্স ও হোলসেল মার্কেট। পড়ে আছে অবকাঠামোর সুফল বঞ্চিত কৃষকরা। বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের পণ্যের উপর শুল্ক 37 এবং চীনের পণ্যে 34%। এবং নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে অংশ নিতে আজ পাকিস্তান যাচ্ছে টাইগ্রেসরা। ব্যাটে বলে ভালো করার প্রত্যয়। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। রাজনীতিতে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ ও বিচারিক প্রক্রিয়া। এ অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্রের ধারক। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু মনে করেন, আওয়ামী লীগকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনা বা বের করে দেওয়ার বিএনপি কেউ নয়। দলটির গণহত্যা সহ সব অন্যায় অপকর্মের বিচারের দাবিও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জনগণকে উপেক্ষা করে পরপর 3টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখতে দীর্ঘ 16 বছরে বিরোধী মতের হাজারো মানুষকে গুম খুনের অভিযোগ আওয়ামী লীগের পতিত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের 1 মাসেই হত্যার শিকার হয়েছে প্রায় 2000 মানুষ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সম্প্রতি পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন নিয়ে আলোচনায় আবার সামনে এসেছে দলটির পুনর্বাসনের ইস্যু। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মতে, যারা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের বিচার সবার আগে নিশ্চিত করা জরুরি। যারা আওয়ামী লীগকে ব্যবহার করে, আওয়ামী লীগের পদে ব্যবহার করে সরকারি আওয়ামী লীগকে প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকারে প্রতিষ্ঠিত রেখে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, তাদের ইমিডিয়েটলি বিচার হওয়া উচিত। সরকারের যে হয় সদিচ্ছার অভাব, নয় এফিসিয়েন্সির অভাব আছে, ষড়যন্ত্র কিনা সেটাও আমি বলতে পারবো না। আমি এটা বলতে চাই না কোনোটাই, বাট আমি শুধু এজ নাগরিক হিসেবে বলতে পারি যে এটা তাড়াতাড়ি প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, রাজনৈতিক দলের কোনো চরিত্রই আওয়ামী লীগের নেই। 4 সপ্তাহের মধ্যে 2000 মানুষকে হত্যা করেছে গণহত্যার কায়দায়। আসমান থেকে গুলি করে নিরীহ নারী শিশুদেরকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে। সেই একটি ফ্যাসিবাদী দলকে বাংলাদেশের মানুষ কি স্বাভাবিকভাবে তাদেরকে রাজনৈতিক মাঠে স্বাগতম জানাবে, অনুমতি দিবে? আমার তো মনে হয় না। এখন গণচেতনার বাইরে গিয়ে, জনগণের অনুভূতির বাইরে গিয়ে এবং জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কি কোনো রাজনীতি চলে না। আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা তা জনগণই নির্ধারণ করবে দাবি সালাউদ্দিন আহমেদের। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনতে হবে এবং সেই জন্য সংবিধানের আর্টিকেল 47 অনুসারে আইন প্রণয়ন করতে হবে অথবা আইন সংশোধন করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে, এবং সেই হিসেবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন সেই দায়িত্ব সরকারের। আর জনগণ নির্ধারণ করবে এবং বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে এই দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা।
আওয়ামী লীগ যখনই সময় পেয়েছে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে বলেও জানান বিএনপি নেতারা। তাদের ডিএনএতে সমস্যা আছে। তারা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল তখনই তারা একনায়কতন্ত্রের চর্চা করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 4 এপ্রিল ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এই বৈঠকের মূল উদ্দেশ্য। এছাড়াও রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সম্মেলনে যোগ দিতে কাল ব্যাংকক যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শিউলি রায়ের রিপোর্ট। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগদান প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর জানান এবারের সম্মেলনে ব্যবসা বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন সহ 7টি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে। এছাড়া বিমস্টেক সম্মেলনে বিভিন্ন পক্ষের সঙ্গে রোহিঙ্গা প্রস্তাবসন নিয়ে কথা বলার চেষ্টাও থাকবে বাংলাদেশের। 7টা পিলার: এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি, কানেক্টিভিটি, এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ, পিপল টু পিপল কন্ট্যাক্ট, সায়েন্স, টেকনোলজি এন্ড ইনোভেশন, সিকিউরিটি, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। সম্প্রতি প্রধান উপদেষ্টার চীন সফর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না উল্লেখ করে ডক্টর খলিলুর রহমান জানান, বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে, এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না। সম্মেলনের শেষ দিনে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলায় কোনো নিরীহ ব্যক্তির সাজা হবে না, তবে দুষ্কৃতিকারীকেও ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। রাজধানীর কয়েকটি থানা পরিদর্শন ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে চরমপন্থার কোনো সুযোগ নেই। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বুধবার সকালে রাজধানীর খিলক্ষেত, ভাটারা, বাড্ডা ও রামপুরা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। করেন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর দেশে কোনো প্রকার জঙ্গিবাদের উত্থান ঘটেনি। আপনারা আমার থেকে আরো ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। জুলাই আগস্ট হত্যা মামলায় এজাহারভুক্ত হলেও কোনো নিরীহ ব্যক্তি সাজা পাবে না বলেও আশ্বস্ত করেন জাহাঙ্গীর আলম। এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। কোনোভাবেই যেন কোনো রকমের নিরীহ লোক যেন সাজা না পায়। আপনারা বলবেন যে নিরীহ লোকের কোনো রকমের সাজা হবে না। এদিকে বুধবার কুমিল্লায় অভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখব। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণের চেষ্টা করছে সরকার, বলেন মাহফুজ আলম। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ঈদের হাসি খুশি আর আনন্দ নেই রংপুরের 7 পরিবারে।
গেল জুলাই আগস্টে পিতাহারা সন্তানের চোখে মুখে দুঃস্বপ্ন আর সন্তান হারানো পিতামাতার চোখের মুখে হাহাকার, এই দুয়ে মলিন তাদের ঈদ আনন্দ। সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 7 মাস আগে নারী ছেঁড়া ধন মানিককে হারিয়েছে নূরজাহান বেগম। শিশু থেকে যুবক হয়ে মায়ের প্রতি তার ভালোবাসার স্মৃতিগুলো আজ কেবল কষ্ট বাড়ায়। গেল জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন মানিক। ছেলেহারা এই মা এখনো শোকে পাগল প্রায়। ঘরে নেই সুখের বাতাস, শুধু রয়ে গেছে সন্তানের স্মৃতি, যা ভারী করে তোলে প্রতিটি কোণ। বাবার বদল কেউ আমাকে ডাকলো না, বাবার বদল কেউ বেড়াইলো না। আর 3টা সালে বাবা আসি ডাকে নাকি খাইছে। 19 জুলাই সংঘর্ষে প্রাণ হারানো স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের বাড়িতে নেই ঈদের আমেজ। স্ত্রী আর 2 সন্তান মিলে যার ঘর ছিল সুখের পূর্ণতা, সেই ঘরে পিছু নিয়েছে দুঃখ কষ্ট। 2 সন্তান নিয়ে সুখ শূন্যতায় ব্যাকুল পুরো পরিবার। আর যে মানুষটা আমি একসঙ্গে মার্কেটে গিয়ে আমার জামা কিনতাম, সে মানুষটাই তো নাই আমার পাশে। তো আমার জামা কিনে কি হবে? এর জন্য ভাই আমি আমার ঈদে কোনো কাপড় চাপড় কিনে নিই। আর বাচ্চা কাচ্চার কাপড়ও তো আমরা একসঙ্গে 2 জনে কিনতাম। তো আমি এবার মার্কেটে আমার বাচ্চার কাপড়ও কিনিনি। স্বৈরাচার পতনের আন্দোলনে প্রাণ হারানো ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের পরিবারে নেই ঈদের আনন্দ। সুখের আলো নিভে গেছে, সংসার চলছে কষ্টে। অর্থ সহায়তা মিললেও তাতে টিকছে না জীবিকা। ঈদের কেনাকাটাও স্বপ্নমাত্র। সন্তানের মুখে হাসি ফোটানোর সামর্থ্য হারিয়েছে পরিবারটি। একটা সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকই কিছু লাগে, ওটা আনি এখন আমার ডাইল ভাতও হয় না, মার্কেট তো দূরের কথা। কোটা সংস্কার থেকে স্বৈরাচার পতনের একদফা আন্দোলনে রংপুরে আবু সাইদ, সাজ্জাদ, তাহির জামান, মুন্না সহ নিভে গেছে 7 প্রাণ। তাই ঈদ আনন্দের পরিবর্তে কষ্টই সঙ্গী হয়েছে পরিবারগুলোর। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটিতে রাজধানীর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে বাড়ে রোগীর চাপ। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছেন প্রায় 800 রোগী। জরুরি বিভাগে প্রতিদিন 200 রোগী সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। একই অবস্থা রাজধানীর অন্য হাসপাতালগুলোতে। অর্ধেক লোকবল নিয়ে চালাতে হচ্ছে পুরো হাসপাতাল। হাসান মাহমুদের রিপোর্ট। ৭৪ বছরের তৈয়ব আলী হঠাৎ বুকে ব্যথা নিয়ে এসেছেন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগে। অন্য সময় ব্যক্তিগত চেম্বারে দেখানোর সুযোগ থাকলেও ঈদের ছুটিতে একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। গতকালকের থেকে ওনার বুকে একটু প্রেশার, হাঁটলে একটু খুব ক্লান্ত হয়ে যায়। তো ইমার্জেন্সি ভাবলাম যে 1 সপ্তাহ পরে আব্বুরে নিয়ে আসি আর কি। চিকিৎসকরা বলছেন প্রতিদিন কমপক্ষে 200 রোগী আসেন হাসপাতালটির জরুরি বিভাগে। এর বড় একটি অংশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ভর্তি রাখতে হয় গুরুতর রোগীদের। ঈদের ছুটিতে এর সংখ্যা বেড়ে যায় বলে জানান তারা। ঈদের কারণে যেহেতু সবার পেরিফেরিতে একটু ডাক্তারের স্বল্পতা থাকে, তা এটা এখানে চলে আসে। রোগীগুলোকে আমরা সাধারণত সর্ট আউট করি, যে প্রথমে আমরা চিন্তা করি যে এই রোগীটা কোনো হার্টের পেশেন্ট কিনা, সেটা একটা। যদি হার্টের পেশেন্ট হয় আমরা তো অবশ্যই ভর্তি করবো, আর যদি হার্টের পেশেন্ট না হয় আমরা কনসার্ন যে ডিপার্টমেন্ট বা কোন যে মেডিকেল কলেজ সেখানে আমরা রেফার করে দিই। বুধবার হাসপাতালটিতে ভর্তি আছেন প্রায় 800 রোগী। হৃদরোগে আক্রান্ত হয়ে ঈদের দিনেও এসেছেন অনেকেই। আমরা আসছি ঈদের দিন সকালবেলা, হঠাৎ করে নামাজ পড়তে গেছে, ওখানে অসুস্থতা বোধ করার পর আমরা তাড়াতাড়ি নিয়ে যাই একটা এলাকার ক্লিনিক ছিল, ক্লিনিকে ওখান থেকে রেফার করে এখানে আনার জন্য। ব্লক হয়ে গেছে, এই কারণে আর কি নিয়ে আসছিলাম, এখন স্বাভাবিক সুস্থ আছে আর। অর্ধেকের বেশি চিকিৎসক ঈদের ছুটিতে থাকলেও হাসপাতাল সামলাতে হয় বাকিদের। সার্বক্ষণিক আমরা প্রাইমারি পিসিআই টিমও প্রস্তুত রেখেছি, যাতে ইমিডিয়েটলি কোনো রোগীর প্রাইমারি পিসিআই প্রয়োজন হলে সেই হিসেবে ক্যাথ ল্যাব টিম রেডি রাখা, ভাস্কুলার ইমার্জেন্সি ভাস্কুলার ওটি রেডি রাখা, কার্ডিয়াক সার্জারির টিম রেডি রাখা, এরকম জরুরি আপৎকালীন ব্যবস্থাগুলোর জন্য আমাদের সার্বক্ষণিক টিম সিনিয়র, জুনিয়র এবং অভিজ্ঞ চিকিৎসকদের সম্মিলনে প্রস্তুত রয়েছে। একই অবস্থা রাজধানীর অন্য হাসপাতালগুলোতেও। জাতীয় বার্ন ইনস্টিটিউটে পোড়া রোগী আসছে প্রতিদিনই, তাই বাড়তি দায়িত্ব নিতে হয় চিকিৎসকদের। জরুরি বিভাগ সবসময় খোলা থাকে 24 আওয়ার্স, এটা 1 মিনিটের জন্য বন্ধ থাকে না। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সেন্টার থেকেই বা বিভিন্ন জায়গা থেকে আমরা পেশেন্ট পাই, এবং এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস, এটা আসতেই থাকবে। এটা আমরা স্বাভাবিকভাবেই এই সেবাটা আমরা দিয়ে থাকি। তবে জরুরি ছাড়া সাধারণ সার্জারির মতো বিশেষজ্ঞ চিকিৎসা বন্ধ আছে হাসপাতালগুলোতে।
হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। বুধবার সকাল থেকে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়। ঈদে যারা ছুটি পাননি কিংবা ভ্রমণে বের হচ্ছেন এমন লোকজন মূলত ভিড় করছেন রেল স্টেশন ও বাস টার্মিনালে। এদিকে ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফের নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আলিমুজ্জামান সফওয়ানের রিপোর্ট। ঈদ যাত্রার তৃতীয় দিনেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদ যাত্রা অনেকটা স্বাচ্ছন্দ্যে হলেও সময় মতো ছুটি পাননি কেউ কেউ। তারা বলছেন ঈদের দুদিন পেরিয়ে গেলেও নির্বিঘ্নে যাত্রা করতে আজ যাচ্ছেন গন্তব্যে। ট্রেনে যাচ্ছি, আমাদের নিজস্ব গাড়ি আছে, কিন্তু ট্রেনের যে একটা মজা ভ্রমণের সেটা ফিল করার জন্য এই গ্যাঞ্জামের ভিতরে এত লোকের ভিতরেও যাচ্ছি। এখানে ঢাকাতে ঈদ করছি, কিন্তু ওরকম একটা আমাদের মানে আমেজ মনে হচ্ছে না, এর জন্য আমরা এখন ঢাকার বাইরে যাচ্ছি। ঈদের দিন গেলে হয়তো ভিড় হবে, সেই জন্য মনে করছি যে ঈদের তৃতীয় দিন গেলে হয়তো বা লোক কম হবে, কিন্তু ওই তুলনায় তো লোক কম না, লোক অনেকই দেখা যাচ্ছে। বুধবার সকালে সময় মতো কমলাপুর ছেড়েছে সব কটি ট্রেন। কর্তৃপক্ষ বলছে ঈদ পরবর্তী ও ফিরতি যাত্রাতেও থাকবে একই প্রস্তুতি, প্রয়োজনে যোগ করা হবে বাড়তি বগি। ঢাকা থেকে হিউজ মানুষ ঢাকার বাইরে চলে যাচ্ছে, আর ফেরত যে চাপটা এটা এখনো শুরু হয় নাই। আমরা আশা করছি আগামী শুক্রবার এবং শনিবার যথেষ্ট চাপ থাকে। একই চিত্রের দেখা মিলল মহাখালী বাস টার্মিনালেও। ঢাকায় ঈদ পালন শেষে শেকরের টানে পাড়ি জমাচ্ছেন অনেকেই। ভাই আজকে তো ফাঁকা, তো এই কারণে আমরা যাইতে সুবিধা হইব, কারণ জ্যামজট পড়বে না, এই কারণে যাচ্ছি। আমি তো এয়ারপোর্টে জব করি, তো আমার তো ডিউটি ছিল, ঈদের দিন ডিউটি ছিল। ঢাকাতে কিছু কাজ ছিল, তারপর আত্মীয় সব বোন ছিল, মেয়ের শ্বশুর বাড়ি, এইগুলি করে শেষ করে এখন আমার শ্বশুর বাড়ি এবং বাড়ি যাচ্ছি। কেউ আবার ইচ্ছে থাকলেও টিকিট না পাওয়ায় যেতে পারেননি নির্দিষ্ট গন্তব্যে, তারাই আজ ঢাকা ছাড়ছেন। ঈদ যাত্রার তৃতীয় দিনেও রাজধানী ছেড়ে পরিবারের কাছে যাচ্ছে নগরবাসী। মহাসড়কে নেই কোনো যানজট, নেই কোনো বাড়তি ভাড়ার অভিযোগ। মহাখালী বাস টার্মিনাল থেকে আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা।